পর্ব 575। ধীরেনের মুখোমুখি নীল। নীলের মুখে এই কথা শোনা মাত্রই ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। রায়চৌধুরী পরিবারের লোকজন ভেবেছিল বেলপাহাড়ি গ্যাংয়ের বিশেষজ্ঞদের সাহায্যে নীলকে সহজেই কাবু করে ফেলতে পারবে, কিন্তু বাস্তবে ঘটনা পুরো উল্টে গেল। রায়চৌধুরীদের ধর্তব্যের মধ্যেই ছিল না যে নীলের দলেও এত শক্তিশালী যোদ্ধা থাকতে পারে। লড়াই কখন শুরু হলো কখন শেষ কেউ বুঝতেই পারল না। যুদ্ধ শেষে সবার কানে শুধু বেলপাহাড়ি গ্যাংয়ের যোদ্ধাদের অসহায় আর্তনাদ ভেসে এলো। মানতে হবে নীল, তোমার লোকজন সত্যিই দারুণ তুখোড়। আমি ভাবতেও পারিনি যে তোমার দলে এত শক্তিশালী যোদ্ধা থাকতে পারে। ধীরেন রায়চৌধুরীর মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে স্বাভাবিক হয়ে গেল। সে এক ঝলক ভীম টুডু আর ডিভাইন ল্যান্ডের বাকিদের দিকে তাকালো, যেন নতুন করে তাদের বুঝে নিতে চাইছে। বেলপাহাড়ি গ্যাংয়ের সঙ্গে জোট বাঁধা যে একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল সেটা বুঝতে পেরে সে মনে মনে নিজের কপাল চাপড়ালো। আমি শুধু চিত্রা সেনকে নিতে এসেছি, কোনো বাড়তি ঝামেলা চাই না, কঠিন গলায় আবার বলে উঠল নীল। ধীরেন এইবার অল্প একটু হাসল। নীল, এটা স্বীকার করতেই হবে তুমি এখন দুর্দান্ত, কিন্তু এই জায়গাটায় তোমাকে নিয়ে আসার কৃতিত্ব তো আমাদেরই, তাই না? 3 বছর আগে আমরা যদি তোমাকে বের করে না দিতাম তাহলে আজও তোমাকে আমাদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। তারপর গলার স্বর নরম করে সে বলে উঠল, তোমার শক্তি অনবদ্য, অবিশ্বাস্য, অসাধারণ। রায়চৌধুরী পরিবার তোমাকে আর তোমার ক্ষমতাকে সম্মান করে, তাই একটা প্রস্তাব দিচ্ছি, পুরনো সবকিছু ভুলে আবার আমাদের সঙ্গে যোগ দাও। তোমাকে এই পরিবারে ফিরিয়ে নিতে আমরা প্রস্তুত। শুধু তাই নয়, আমার অবসরের পর এই পরিবারের সবকিছু তোমার নামে লিখে দেব। ধীরেন, এইসব কি বলছিস? কণিকা রায়চৌধুরী অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। শুধু সে একা নয়, বাকিরাও প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে ধীরেনের মুখের দিকে তাকালো। তারা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। নীলকে পরিবার থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তে তারা সবাই একমত ছিল, কিন্তু একদিন যে তাকে আবার ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গ উঠবে সেটা কারোর কল্পনাতেও ছিল না। অন্তত এইভাবে তো নয়ই। নীলও সরু চোখে ধীরেনের দিকে তাকালো, তবে তার মুখের অভিব্যক্তি এতটুকু বদলালো না। কয়েক সেকেন্ডের নীরবতার পর হঠাৎ করেই রক্তিম সামনে এসে প্রতিবাদ করে বলে উঠল, ছোট মামা, এইসব কি বলছো? নীল ফিরে আসবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মনে নেই দাদুর মৃত্যু ওর কারণেই হয়েছিল? আর ও... কথাটা শেষ হওয়ার আগেই ধীরেন রায়চৌধুরী আচমকা একটা টেনে চড় কষালো রক্তিমের গালে। চুপ কর রক্তিম। কণিকা রায়চৌধুরী সঙ্গে সঙ্গে ছুটে এসে ছেলেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু ধীরেন রায়চৌধুরীর একটা থাপ্পড়েই রক্তিমের হাল বেহাল হয়ে পড়ল। সে কাঁদতে শুরু করলো, তার গাল মুহূর্তেই ফুলে লাল হয়ে গেল। ধীরেন কঠিন গলায় বলে উঠল, তোমাকে এখানে কথা বলতে কে বলেছে? চুপচাপ সাইডে গিয়ে দাঁড়াও। এরপর সে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো নীল, কি ভাবছো? তারপর একটু থেমে আবার বলল, যদি তুমি এই পরিবারে ফিরে আসো তাহলে আমি তোমাকে সব প্রতিশ্রুতি দিতে রাজি। তোমার শাশুড়ি মাকে ছেড়ে দিচ্ছি, ওকে রেখে আমাদের কি লাভ বলো? নীল, শুধু শুধু জীবনকে জটিল করার দরকার নেই। আমরা একটা পরিবার, আমরা একে অপরকে আঘাত করতে পারি না। যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করাটা আমাদের সবার জন্যই ভালো হবে। কথা বলতে বলতে ধীরেন বেশ উত্তেজিত হয়ে পড়ল। মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, যেন সবকিছু তার পরিকল্পনা মাফিক এগোচ্ছে। অন্যদিকে নীল এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ধীরেনের কথা শুনছিল। শেষ কথাটা শুনে এইবার ধীরে ধীরে সে এগিয়ে গিয়ে ধীরেনের সামনে দাঁড়ালো। রায়চৌধুরী পরিবারের বাকিরা, কণিকা, অর্ণব, সবাই নিঃশব্দে নীলের দিকে তাকিয়েছিল। ধীরেন রায়চৌধুরীর মুখের ওপর কথা বলার সাহস কারোর ছিল না। নীলকে এগিয়ে আসতে দেখে ধীরেনের মুখের হাসি আরো উজ্জ্বল হয়ে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে হাত বাড়িয়ে নীলের কাঁধে রাখল। তারপর হালকা চাপড় দিয়ে বলল, নীল, বাইরের পৃথিবীতে তুমি অনেক কষ্ট সহ্য করেছ, এবার এসবের শেষ হওয়া দরকার। রায়চৌধুরী পরিবার তোমাকে আর কখনো... ধীরেনের কথা শেষ হওয়ার আগেই নীল হঠাৎ ঝুঁকে পড়ে তার পেটে সজোরে একটা লাথি মারল। যদিও এইবার নীল নিজের শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল। লাথি খেয়ে ধীরেন রায়চৌধুরী আছড়ে পড়ল মাটিতে। সাধারণত নীলের লাথি খেয়ে লোকজন কয়েক মিটার দূরে ছিটকে যায়, কিন্তু সে নিজের কাকাকে এতটা নির্মমভাবে আঘাত করতে চায়নি। সবাই হয়তো ভাবতে পারে যে কেমন ছেলে নীল, নিজের কাকার গায়ে হাত তুলছে, কিন্তু এই কাকা যে কেমন ধৃতরাষ্ট্রের মতো কাজ করছে তা তো আমরা সবাই জানি। ধীরেন রায়চৌধুরী ভাবতেও পারেনি যে নীল তার সঙ্গে এমন ব্যবহার করবে। ব্যথায় কুঁকড়ে গিয়ে সে পেট চেপে বসে পড়ল। লাথিটা হয়তো খুব জোরে ছিল না, কিন্তু লাথি তো লাথিই হয়। তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। কিছুক্ষণ বাদে ধীরে ধীরে মাথা তুলল ধীরেন বাবু। তার মুখ লাল হয়ে উঠেছে, কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত কিছু হয়ে যাওয়ার পরেও তার চোখে রাগের লেশমাত্র নেই। নীল, তুই এত বার বেড়েছিস, নিজের কাকার গায়ে হাত তুললি? যদিও একটু আগেই ধীরেনের হাতে চড় খেয়েছিল, তবু রক্তিম ছুটে এসে মামার পাশে দাঁড়ানোর চেষ্টা করল। 1 ইঞ্চি এগোবে না, ধীরেন কড়া গলায় চিৎকার করল। আমার অনুমতি ছাড়া পরিবারের কেউ নীলের সঙ্গে কথা বলবে না। বাহ, বেশ জমে উঠেছে কিন্তু ব্যাপারটা, কি বল? এতক্ষণ পর মুখ খুলল নীল। তারপর নিচে পড়ে থাকা ধীরেন রায়চৌধুরীর দিকে
তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তবে কাকা, এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, মিষ্টি কথা বলে মানুষকে বোকা বানানোর ক্ষমতা তোমার এতটুকুও কমেনি। নীল, আমাদের বয়সে এলে বিষয়টা বুঝবে, এত সহজে পরিবার ভেঙে দেওয়া যায় না। গায়ে হাত তুললে তো ঠিক আছে, আমি ধরলাম এটা আমার প্রাপ্য। এই লাথিটা আমি তোমার ক্ষমা হিসাবে নিলাম। গভীর শ্বাস নিয়ে ধীরেন রায়চৌধুরী ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ক্ষমা? তুমি কি সত্যি ক্ষতিপূরণ দিতে পারবে? ধীরেন দাঁড়াতেই নীল এবার তার মুখে একটা ঘুষি বসিয়ে দিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো ধীরেনের। কিছু বোঝার আগেই নীল কলার ধরে তাকে সামনে টেনে নিল। তারপর কড়া গলায় বলল, তুমি জানো না এই কয়েক বছরে আমি কি কি সহ্য করেছি। তোমার জন্য আমাকে পরের বাড়িতে থাকতে হয়েছে, প্রতিদিন অপমান সহ্য করতে হয়েছে। তুমি জানো যখন সবাই কুকুরের মতো ব্যবহার করে তখন কেমন ফিলিং হয়? নিজেকে তখন ঠিক কতটা ছোট নিচু মনে হয় তোমার কোনো ধারণাই নেই। দিনের পর দিন আমাকে এই সব সহ্য করতে হয়েছে একমাত্র তোমার জন্য ধীরেন রায়চৌধুরী। নীল হঠাৎ যেন পাগল হয়ে গেল। হাতের শিরাগুলো ফুলে উঠেছে, চোখ মুখ রাগে বিকৃত, আর চিৎকার করতে করতে মুখ থেকে থুতু ছিটকে পড়ছে। একটা ভয়াল জান্তব চোখে ধীরেনের দিকে তাকিয়েছিল নীল, কিন্তু ধীরেন রায়চৌধুরী একটুও নড়ল না, কাঁপল না, শুধু চুপচাপ পাল্টা নীলের চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন বুঝতে পারছিল এই ক্ষোভ বহু পুরনো, এই রাগ অনেক দিনের জমানো, খুব সহজে এর থেকে রায়চৌধুরী পরিবার পার পাবে না। নীল প্রায় 10 মিনিট ধরে চিৎকার করল, তারপর ধীরে ধীরে থেমে গেল। চোখ ছলছল করে এলো, চোখ মুছে গভীর একটা শ্বাস নিল সে, যেন বুকের ভেতরে চাপা পড়ে থাকা সমস্ত বিষ বাইরে বেরিয়ে এসেছে। মনে হলো নিজেকে যেন একটু হালকা লাগছে। এখন একটু ভালো লাগছে? ধীরেন ঠোঁটের কোণ থেকে রক্ত মুছতে মুছতে জিজ্ঞেস করল। নীল চুপ করে ওর দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই আবারও তার ভেতরের আগুন যেন জ্বলে উঠল। চোখের ভাষা বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। রায়চৌধুরী পরিবারের যা কিছু আছে তার প্রকৃত উত্তরাধিকারী তুমি। ধীরেন শান্ত গলায় বলল, তুমি আমাদের জন্য যা করেছ ধাপে ধাপে আমরা তার মূল্য চুকিয়ে দেব। স্বপ্ন দেখার শখ আমার নেই। নীল গর্জে উঠল, ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? টাকার অভাব আছে নাকি আমার? কিন্তু আমার অপমানের মূল্য কিভাবে দেবে? আমার যন্ত্রণার দাম কত? যা হয়ে গেছে সেটা অতীত। যারা তোমাকে অপমান করেছিল তাদেরও তো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সোজা সাপটাভাবে বলে উঠল ধীরেন, এখন আমাদের সামনে তাকানো উচিত। যা চলে গেছে তা ফিরবে না। বাবা আর নেই, কিন্তু তুমি তো আমাদেরই রক্ত। আমি তোমাকে পরিবারের থেকে আলাদা হয়ে আর থাকতে দিতে পারি না। অসম্ভব! চিৎকার করে উঠল নীল। এই প্রথম ও শেষবার বলছি ধীরেন রায়চৌধুরী, ভালো করে শুনে রাখো। 3 বছর ধরে আমার এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আজ আমি এখানে শুধুমাত্র চিত্রা সেনকে নিয়ে যেতে এসেছি। এর বাইরে আমার এই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রায়চৌধুরী পরিবারের সকলের দৃষ্টি তখন নিবদ্ধ ছিল নীলের ওপর। ওর মুখ থেকে কথাগুলো বের হতেই যেন চাপা স্বস্তির একটা ঢেউ বয়ে গেল গোটা ঘরে। কেউ চায়নি নীল আবার এই পরিবারের অংশ হোক। ও ফিরে এলে অনেকের হাত পা বাঁধা পড়ে যাবে, ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। যারা প্রকৃত যোগ্য তারা সামনে এগিয়ে যাবে, আর যারা কৌশলী ধূর্ত তারা মুখ থুবড়ে পড়বে। তবে সবচেয়ে বেশি প্রশান্তি ফুটে উঠল মা ছেলের মুখে, কণিকা আর রক্তিম। ওদের চোখে মুখে একরকম বিজয়ের আভা দেখা যাচ্ছিল, যেন বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত কিছু অর্জিত হয়েছে। চিত্রা সেনকে এখানে নিয়ে এসো। স্থির অথচ শীতল স্বরে নির্দেশ দিল ধীরেন রায়চৌধুরী। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয় নীল? তোমার ধমনীতে যে রক্ত বইছে সেটা রায়চৌধুরী পরিবারেরই রক্ত। এটা এমন এক সত্য যা তুমি কখনো বদলাতে পারবে না। একটু থেমে ধীরেন আবার যোগ করল, অতীতে হয়তো ভুল হয়েছিল, কিন্তু আমি নিশ্চিত তুমি একদিন ফিরে আসবে। তোমার দাদুরও এটাই শেষ ইচ্ছে ছিল। নীল নিজের মনের অস্থিরতা দমিয়ে রাখার চেষ্টা করল। মুখ ফিরিয়ে নিল সে, যেন আর কারো দিকে তাকাতেও ইচ্ছে করছে না। অল্প সময়ের মধ্যেই রায়চৌধুরী পরিবারের কয়েকজন চিত্রাকে নিয়ে এলো। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, উনি সম্পূর্ণ সুস্থ আছেন। ধীরেন রায়চৌধুরী নিঃসংকোচে বলে উঠল, আমি জানতাম চিত্রা ম্যাডামের এই পরিস্থিতিতে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে, তাই ওনাকে সাময়িকভাবে অচেতন করে রাখা হয়েছে। ওকে নিয়ে চলো। চিত্রার দিকে ইশারা করে কঠিন অথচ সংযত স্বরে বলে উঠল নীল। সে এক মুহূর্তও আর সেখানে থাকতে চাইছিল না। দ্রুত ঘুরে দাঁড়িয়ে ভীম টুডু এবং বাকিদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নীল বেরিয়ে গেল রায়চৌধুরী পরিবারের বিশাল প্রাসাদ থেকে। নীলের চলে যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ধীরেন। এক অজানা অর্থের আভাস ফুটে উঠল তার চোখে। সব যখন শান্ত হয়ে এলো তখন একে একে রায়চৌধুরী পরিবারের বাকি লোকেরাও সেখান থেকে সরে গেল।
তবে কণিকা আর রক্তিম উঠোনে দাঁড়িয়ে রইল। সবাই চলে যেতেই তারা সোজা এগিয়ে গেল ধীরেনের দিকে। তাহলে কি রায়চৌধুরী পরিবার সত্যিই নীলকে ফেরাতে চায়, নাকি এই সবই ধীরেন রায়চৌধুরীর আরেকটি গভীর চক্রান্ত? নিজের মাকে সামনে দেখে আদ্রিতার প্রতিক্রিয়া কেমন হবে? নীল কি বাড়ির ভেতর ঢুকবে, নাকি দূর থেকেই বিদায় জানিয়ে চলে যাবে? নীল আর আদ্রিতার সম্পর্ক শেষমেশ নতুন কি মোড় নিতে চলেছে